দেবজ্যোতি শুনতে পাচ্ছ তো? দেবজ্যোতি শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, রেসপন্স না হলে তো ক্লাস করা মুশকিল গো। থ্যাংক ইউ সৌরভ। তো বাকি কোথায় গেল কে জানে, যাই হোক। সৌরভ অডিও পাচ্ছ তো? ঠিকই, হ্যালো। হ্যাঁ স্যার, আছি আছি। অডিও 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 যাচ্ছে তো? অডিও যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। দেখো, আজকে আমরা একটা নতুন সাবজেক্টে নতুন পার্ট পড়বো জিআই এর। ঠিক আছে, আমাদের জিআইটা প্রায় ফ্ল্যাগ এন্ডে রয়েছে, মানে শেষের দিকে। ঠিক আছে, জিআইটা প্রায় শেষ হয়ে যাবে, ধরো আর দুটো বা তিনটে ক্লাস করলে আমাদের জিআইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যখন আমাদের জিআই পার্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব, জিআই পার্টটার সঙ্গে জিআই পার্টের একটা করে রিভিশন করব। মানে ধরো 10টা বা 15টা কোশ্চেন নিয়ে আমরা প্রত্যেকদিন রিভিশন শুরু করব, আর অ্যাপটিটিউড পার্টটাকে স্টার্ট করব। ঠিক আছে, এইখানে। আর অ্যাপটিটিউডটা শুরু করার আগে যদি ম্যাডামের কোনো পোর্শন আমার মনে হয় যে তো ম্যাডামের কিছু পোর্শন ধরো বাকি আছে, তো কিছু পোর্শন আমি করাবো, যেমন ধরো কম্পিউটার পোর্শনটা আমি করাবো। ঠিক আছে, তারপরে এনভায়রনমেন্টের কিছু পোর্শন আছে যেগুলো আমি করাবো। ঠিক আছে, জিআই এর মধ্যে এনভায়রনমেন্ট অ্যান্ড কম্পিউটার পোর্শনটা আমি তোমাদের করাবো আর কি। ঠিক আছে, তো যদি এটা শেষ হয়ে যায় তাহলে আমি সবার আগে চেষ্টা করবো একটা কনসিডারেশন নিয়ে তোমাদের মধ্যে তোমরা যেরকম বলবে সেই অনুযায়ী হবে। আমি চাইলে এনভায়রনমেন্ট আর কম্পিউটারটা পড়িয়ে দেবো, দিয়ে অ্যাপটিটা পড়াবো, আর অ্যাপটিটা পড়িয়ে এটা পড়াবো, যে কোনো একটা। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা ওই ব্যাচটাকে স্প্লিট করে দিয়েছি, তোমাদেরটা আলাদা করে অনলাইনেই রেখে দিয়েছি, আর ওদের দুজনকে যারা দুজন শুধুমাত্র অ্যাপটিটিউডের, তারা আমরা অ্যাপটিটিউডের একটা আলাদা ক্লাস করে দিয়েছি, সকালবেলা ওদের আলাদা করে দিয়েছি। তো দেখো, আজকে আমরা স্টেটমেন্ট এন্ড কনক্লুশন নিয়ে পড়বো। এই স্টেটমেন্ট এন্ড কনক্লুশন ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। দুটো টাইপের প্রবলেম হয়, একটা হচ্ছে যে স্টেটমেন্ট একটা আছে, আর সেই স্টেটমেন্টের রেসপেক্টে অনেকগুলো কনক্লুশন আছে, মেনি কনক্লুশন আছে। আর আরেকটা কি হয়, মেনি স্টেটমেন্টস আছে, তার মেনি কনক্লুশনস আছে। ঠিক আছে, তার মানে স্টেটমেন্ট একটা হতে পারে, এই প্রবলেমটার ক্ষেত্রে স্টেটমেন্ট আমার কাছে কতগুলো হতে পারে, একটা হতে পারে, তার জন্য মেনি কনক্লুশনস হতে পারে। ঠিক আছে, আর আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট। স্টেটমেন্টস আমার কাছে, সরি, STATEMENT, স্টেটমেন্ট আমার কাছে মাল্টিপল হতে পারে, এবং তার রেসপেক্টিভ আমার যে কনক্লুশনটা সেটাও মাল্টিপল হতে পারে। তো বেসিক্যালি এই প্রবলেমগুলো আমরা কি করে সলভ করব, এই প্রবলেমগুলো আমরা সলভ করব বাই ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটাকে ব্যবহার করে মেনলি আমরা সলভ করব। তো এখানে আমি কিছু প্রবলেম নিয়েছি, সেই প্রবলেমটা আগে বোঝো, তারপর আমি কি করে অ্যান্সার তৈরি করতে হয় সেটা তোমাদের শেখাবো। দেখো, সবার আগে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে স্টেটমেন্ট বা লাইনটা যেটা লেখা আছে, যে স্টেটমেন্ট বা লাইনটা লেখা আছে, সেই স্টেটমেন্টটাকে আমাদের সবার আগে বুঝতে হবে যে কি স্টেটমেন্ট বলে দেওয়া আছে। তো দেখো, ফার্স্ট স্টেটমেন্টটা লেখা আছে, আমি যদি একটু পড়ি, লেখা আছে যে দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং প্লেস টু নিউ। ঠিক আছে, আবার কেউ এসেছে নাকি? না, লেখা আছে দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং প্লেস টু নিউ। ঠিক আছে, আগে যেটা ছিল, মানে আগে যেটা ওল্ড অর্ডার ছিল, চেঞ্জ দ্য ইয়েল্ডিং প্লেস টু নিউ, মানে বর্তমান পরিবেশটাকে চেঞ্জ করে দিয়েছে নতুন একটা কিছুতে। ঠিক আছে, তো এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটার সাপেক্ষে তুমি যদি এর লিটারাল মিনিংটা বোঝবার চেষ্টা করো, এর কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে তোমার মানে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে তার লিটারাল মিনিংটাকে ধরে কাজ করতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে তোমার লিটারাল মিনিং নয়, জাস্ট স্টেটমেন্ট গুলোকে ধরে কাজ করতে হয়। মানে লিটারাল মিনিং মানে হচ্ছে কি, ধরো এখানে লেখা লেখা রয়েছে যেটা, ধরো দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং প্লেস টু নিউ। ঠিক আছে, আগেকার দিনের রীতিনীতি একটা ইয়েল্ডিং ভগ্নপ্রায় প্লেসকে নতুন করে দিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তো তার কনক্লুশনে কি দিয়েছে, এর কনক্লুশনটা ভালো করে পড়ে দেখো। কনক্লুশন নাম্বার 1 বলেছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। মানে এই স্টেটমেন্টটা কি জাস্টিফাই করছে যে
চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, এক নম্বর। আর একটা বলেছে ডিসকার্ড ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড। ঠিক আছে, তো এই দুটো স্টেটমেন্টের সঙ্গে আমি বলতে চাইছি যে এই যে যে কথাটা লেখা আছে, প্রথম যে লাইনটা লেখা আছে, প্রথম লাইনটার সঙ্গে এই দুটো স্টেটমেন্টের কি কিছু সম্পর্ক আছে, বা আর দে কানেক্টেড, মানে এটা কি, এই স্টেটমেন্টটা কি এই দুটো কনক্লুশনকে সাপোর্ট করে, সেইটা হচ্ছে আমাদেরকে সবার আগে ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, দেখো বলেছে যে ওল্ড অর্ডার চেঞ্জ দ্য ইয়েল্ডিং প্লেস টু নিউ, মানে ওল্ড অর্ডার কি কি করতে সাহায্য করেছে, একটা প্লেসকে নতুন করতে সাহায্য করেছে। ঠিক আছে, আর এইখানে যে স্টেটমেন্টটা লিখেছে যে ডিসকার্ড দ্য ওল্ড আইডিয়াস বিকজ দে আর ওল্ড, ঠিক আছে, এই স্টেটমেন্টটা এই লাইনটাকে সাপোর্ট করে না, কারণ এখানে বলছে যে ওল্ড অর্ডারটাই কিন্তু ইয়েল্ডিং প্লেসটাকে নতুন করেছে। ঠিক আছে, তার মানে এই স্টেটমেন্টটা আর এই কনক্লুশনটা একে অন্যের সঙ্গে সাপোর্টিভ নয়, এটা দুটো একে অন্যকে ফলো করে না। ঠিক আছে, এবার তুমি যদি অপশনস এর মধ্যে দেখো, অপশনস এর মধ্যে অনেকগুলো অপশনস আছে, যেমন অনলি ওয়ান ফলোজ, অনলি টু ফলোজ, আইদার ওয়ান অর টু ফলো, নাইদার ওয়ান অর টু ফলো, বোথ ওয়ান অর টু ফলো, এরকম ভাবে 5টা অপশন তোমাদের দেবে, এবং তোমাদের ওইভাবে ফাইন্ড আউট করতে হবে যে এটা ফলো করে কিনা। তো এইখানে দেখতে পেলাম যে স্টেটমেন্ট নাম্বার 2টা কোনোভাবে ফলো করছে না। তাহলে এখানে প্রথম যে স্টেটমেন্টটা বলেছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, ঠিক আছে, এই চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, এটা কিন্তু এটাকে কোনোভাবে সাপোর্ট করে না, মানে এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অ্যাজ সাচ। এই স্টেটমেন্টটা কোনোভাবে এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করে না, দুটো স্টেটমেন্টই কিন্তু কোনো রকম ভাবে সাপোর্ট করছে না। তো সেই জন্য আমরা এখানে বলবো নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস। ঠিক আছে, মানে ডাইরেক্টলি এই স্টেটমেন্টের সঙ্গে এই দুটো স্টেটমেন্টের কোনো কানেকশন নেই। ঠিক আছে, ইন দ্যাট কেস এটা আমরা বলবো নাইদার স্টেটমেন্ট 1 নর স্টেটমেন্ট 2 ফলোস। ঠিক আছে, এরকম কিছু প্রবলেম থাকে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে, বাট এইরকম কিছু প্রবলেম থাকে। আরো কিছু প্রবলেম থাকে এরকম, ফর এক্সাম্পল ধরো এরকম বলেছে অল, আমি একটা অন্য অপশন নিচ্ছি, অল ক্যাটস আর ডগস। ঠিক আছে, অল ক্যাটস আর ডগস, এক নম্বর বলেছে এটা। আর 2 নম্বর স্টেটমেন্টে এরকম বলেছে অল ডগস আর পিজিয়ন্স। ঠিক আছে, এরকম একটা বলেছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এবার এর সাপেক্ষে কনক্লুশন এরকম দিয়েছে, ধরো আমি এরকম একটা বলছি যে অল পিজিয়ন্স আর ক্যাটস। ঠিক আছে, এটা ধরো কনক্লুশন 1। আর কনক্লুশন 2 হচ্ছে অল ক্যাটস আর সাপোজ দিয়েছে এরকম, অল ক্যাটস আর দা সাপোজ দিয়েছে এলিফ্যান্টস, সাপোজ এরকম একটা যদি দিয়েছে এলিফ্যান্টস। ঠিক আছে, তো দেখো এইখানে তুমি যদি হিসাব করো যে ক্যাট আর ডগ এর মধ্যে তো কোনো সম্পর্ক নেই, বাট ক্যাট আর ডগ কি করে একসাথে লিখেছে অল ক্যাটস আর ডগস, যেটা আমি কিরকম করে লিখতে পারি। ঠিক আছে, আর অপশন তো তোমার এই 5টা অপশনই হবে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে যেটা হয় জেনারেলি আমরা কি করি, ক্যাটকে একটা সার্কেল হিসেবে ভাবি। ঠিক আছে, একটা ভ্যান ডায়াগ্রাম ড্র করি যেখানে একটা সার্কেলকে ক্যাট হিসেবে আইডেন্টিফাই করি। এবার বলেছে অল ক্যাটস আর ডগস, মানে একটা বড় সার্কেল যদি ডগস এর হয়ে থাকে, তা সেই ডগস এর বড় সার্কেলের মধ্যে ক্যাটটা পড়বে, কারণ অল ক্যাট আর পার্ট অফ ডগ। আবার এটা বলেছে অল ডগস আর পার্টস অফ আর পিজিয়ন, তাহলে অল ডগস আর পার্টস অফ পিজিয়ন যদি হয় তাহলে পিজিয়নের মধ্যে প্রত্যেকটা ডগ এসে পড়বে। ঠিক আছে, তো এইভাবে আমরা 3টে গ্রাফ থেকে এই ফিগারটা ড্র করতে পারি। ঠিক আছে, এইবার তুমি যদি দেখো কনক্লুশন 1টা কি বলছে, অল পিজিয়ন্স আর ক্যাটস, মানে যতগুলো পিজিয়ন আছে ততগুলো কি ক্যাট হচ্ছে না, কারণ শুধুমাত্র এইটুকু জোন ক্যাটের, বাকি জোন তো পিজিয়ন হচ্ছে না, তার মানে স্টেটমেন্ট নাম্বার 1 ডাজ নট ফলো। অল ক্যাটস আর এলিফ্যান্ট, এখানে তো এলিফ্যান্টের কথা কিছু লেখায়নি, তো এটাও ফলো করবে না। সো এর ক্ষেত্রেও অপশন কোনটা হবে, নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস। ঠিক আছে, এইখানে ওয়ার্ডগুলোর মধ্যে কোনো মিনিং নেই, বাট এখানে যে ওয়ার্ডগুলো লিখেছি তার মধ্যে একটা মিনিং আছে। তো স্টেটমেন্ট কনক্লুশনের প্রবলেম কিন্তু এরকম দুটো ভাবেই দিতে পারে, একটা হচ্ছে যেখানে তোমাকে ভেন ডায়াগ্রামের থ্রু দিয়ে বুঝতে হতে পারে, আর একটা হচ্ছে যেখানে লিটারাল মিনিং পড়ে তোমাকে বুঝতে হতে পারে। ঠিক আছে, দেখো কারোর কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো, এবং এই প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে।
প্রত্যেকটা পরীক্ষা থাকবে, এবং এসএসসি তে বেসিক্যালি এইরকম এই প্রবলেমগুলো বেসিক্যালি আসে। স্যার এটা আমি বুঝলাম না যে আপনি যেটা সার্কেল করে করলেন, ক্যাট, ডগ, পিজিয়ন। বুঝতে পারলে না তো? না, তুমি না। ক্যাটের জায়গায় ধরে নাও এ, ডগের জায়গায় ধরে নাও বি, ডগের জায়গায় ধরে নাও বি, আর পিজনের জায়গায় ধরে নাও সি। ধরো তোমার মধ্যে, তোমার কাছে একটা বাক্স আছে, ঠিক আছে, সেই বাক্সর মধ্যে এ নামের আইটেম আছে, ঠিক আছে, এ নামের আইটেম আছে। তো একটা বাক্সর মধ্যে তুমি কি করেছো, এ নামের আইটেম দিয়ে বাক্সটাকে ভর্তি করে রেখেছো, ঠিক আছে। এবার তোমাকে যে স্টেটমেন্টটা, প্রথম স্টেটমেন্টটা বলেছে যে অল এ আর বি। অল এ আর বি মানে হচ্ছে কি, যতগুলো এ আইটেম তুমি রেখেছো, সেই আইটেম যে যে বাক্সটা রয়েছে, সেই বাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট অফ আ লার্জার বক্স, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট অফ আ লার্জার বক্স যার মধ্যে বি আইটেমস আছে, ঠিক আছে, বি রয়েছে। তার মানে এই বাক্সটার মধ্যে তো একই রকম আইটেম ছিল, সবকটাই তো বি ছিল। তার মানে বি আর এ একই, বাট খানিকটা বি এমন রয়েছে যেটা এ এর থেকে আলাদা। দেখো এই বাক্সটা হচ্ছে বি এর বাক্স, ঠিক আছে, আর ভেতরের বাক্সটা হচ্ছে এ এর বাক্স, ঠিক আছে। এবার যেহেতু এই বড় বাক্সটার মধ্যে এটা রয়েছে, তার মানে এ পুরো বাক্সর যে জায়গাটা দখল করে আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ বি। ওই জন্য এই স্টেটমেন্টটা লিখেছে অল এ আর বি, এটাই আমি দেখো এখানে লিখেছি। আর অল পিজিয়ন্স আর ডগস মানে কি, প্রত্যেকটা ডগ পিজিয়নের মধ্যে, বাট প্রত্যেকটা বি সি এর মধ্যে। এটাকে এ বি সি করে ভাবো, এ, এটাকে বি ভাবো, এটাকে সি ভাবো, ঠিক আছে। মানে ধরো এরকম একটা ব্যাপার, এই পুরো আইটেমস এর মধ্যে, মানে ধরো খানিকটা চাল, ধরো একটা একটা এক বস্তা, ধরো এটা একটু, এটা একটা বড় বস্তা চালের মধ্যে ধরা হচ্ছে, তার মধ্যে কিছু পরিমাণ ধরো তোমার, আমি বলছি কাঁকড় রয়েছে, তার মধ্যে কিছু পরিমাণ ধরো আমি বলছি পোকা আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তার মানে কি, চালের মধ্যে যতটা পোকা আছে, পুরোটাই তো পোকা নেই, খানিকটা অংশ পোকা আছে। চালের মধ্যে কাঁকড় আছে, যেটা পোকার, মানে ধরো আমি পোকাটা বললে ভুল হবে, ধরো কিছু বড় কাঁকড় আছে, এটা বলা ঠিক হবে। চালের মধ্যে কিছু পরিমাণ আছে, অ্যাকচুয়ালি এরকম ভাবে বললে ভালো হতো, ধরো কিছু চাল আছে বড় চাল, ঠিক আছে, আবার কিছু চাল আছে ধরো ছোট চাল, আর কিছু চালের মধ্যে ধরো খোসা লেগে আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে প্রত্যেকটাই চাল, বাট ডিফারেন্ট টাইপস অফ চাল। এবার ধরো যেটা ছোট, মানে ধরো ছোট চাল আর এই যে দানা লাগা চালের সাইজ দেখ, ঠিক আছে। তো এই টোটাল বড় চালের বাক্সটার মধ্যে কিছু এরকম চাল আছে যার মধ্যে খোসা লেগে আছে, ছোট, আর কিছু ছোট খোসা লেগে নেই, আর কিছু আছে বড়। এটা হচ্ছে খানিকটা এরকম, মানে ধরো এটার মধ্যে খোসা লাগা চাল রয়েছে, এর মধ্যে কিছু সরু চাল আছে, আর এর মধ্যে কিছু বড় চাল আছে, ঠিক আছে। এবার তাহলে কি হবে, এটা তুমি যদি এইভাবে কনসিডার করো, তুমি এটাকে এবিসি হিসেবেও কনসিডার করতে পারো। দেখো আইডিয়াটা বুঝতে পারলে কি বললাম? মানে একটা বড় বাক্সের মধ্যে ধরো এই আইটেমগুলো এইভাবে এই রেশিওতে আছে, সেটাকে এরকম স্টেটমেন্টস এর থ্রু দিয়ে লেখা হয় আর কি। কিছু সমস্যা হলে বলো, আমি আরেকবার বলতে রাজি আছি। আরেকবার বলবো? হ্যাঁ স্যার, একটু বলে দেন। হুম। এটা দেখো চাপের নেক্সট, হবে। আর নেক্সট নেক্সট আমি আমি নেক্সট জিনিসটা আবার নেক্সট নেক্সট প্রবলেমটা আবার করছি, ঠিক আছে, দেখো তখন আরো একটু আইডিয়া বাড়বে। এখানে করব, আচ্ছা, এখানে করছি। নতুন নতুন একটা প্রবলেম করি, ঠিক আছে, এটার মতো নতুন একটা প্রবলেম করি। এখানে অবশ্য এরকম ভাবে দেওয়া নেই, এই ক্যাটস অ্যান্ড ডগসটাই তোমাদের পরীক্ষায় আসে বেসিক্যালি। দেখো, ধরো এই টোটাল একটা জোন, টোটাল একটা পেপার, ঠিক আছে, এই টোটাল পেপারটাকে বলা হচ্ছে স্পেস, ঠিক আছে। এবার এই টোটাল টোটাল যে পেপারটা আছে, সেই টোটাল পেপারের উপর সাপোজ ধরো তুমি একটা সার্কেল করেছো, ঠিক আছে, তুমি ধরো একটা ট্রায়াঙ্গেল ড্র করেছো, তুমি ধরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছো, ঠিক আছে, তুমি ধরো একটা, ধরো সেম সাইজের আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছো, সেম সাইজে আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করেছো, ঠিক আছে। আর ধরো রেক্ট্যাঙ্গেলটা ইটসেলফ একটা, মানে এটা একটা পার্ট, মানে রেক্ট্যাঙ্গেলটা একটা পেপারটা সবটা সবটার মধ্যেই রয়েছে। এইবার তুমি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তো তুমি কি বলবে বলো তো? এখানে বড় পেপার কটা আছে, পেপার কতগুলো আছে বলো? একটা পেপার আছে, এই পেপারটা। বড় পেপার কতগুলো আছে বলো?
একটা আছে তো? হ্যাঁ স্যার। এবার তুমি যে হোলগুলো কাটলে তার জন্য কতগুলো রেক্ট্যাঙ্গেল তৈরি হলো বলো? রেক্ট্যাঙ্গেল কতগুলো তৈরি হলো? দুটো, এই ছবি দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ। আর এখানে বলো কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হলো? তিনটে। তিনটে ট্রায়াঙ্গেল তিনটে তৈরি হলো। আচ্ছা, এটা স্কোয়ার, এটা তো সার্কেল, সার্কেল কতগুলো তৈরি হয়েছে? একটা। একটা। এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে আইটেম গুলো আছে এগুলোকে আমি সার্কেল টার্কেল না বলে যদি এবিসিডি দিয়ে নাম দিতাম তাহলে এই ব্যাপারটা কি হতো? যদি আমি এগুলোকে সার্কেল বা ট্রায়াঙ্গেল না বলে এ বি সি ডি দিয়ে নাম দিতাম তাহলে আমি সার্কেলের পরিবর্তে আরে সাপোজ সার্কেল ইকুয়াল টু এক্স, রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু ওয়াই, ট্রায়াঙ্গেল ইকুয়াল টু জেড, ঠিক আছে? তো সেই স্টেটমেন্ট অনুযায়ী কাজগুলো করা। ধর এরকম একটা জিনিস বলেছে যে একটা ডায়মন্ড আছে, আমি ফর এক্সাম্পল বলছি, একটা ডায়মন্ড আছে, ঠিক আছে, ইনসাইড দ্য সার্কেল, সার্কেলের মধ্যে একটা ডায়মন্ড আছে, ঠিক আছে? এটা আমি কি করে লিখবো? আমি স্টেটমেন্টে যখন লিখবো তখন কিভাবে লিখবো? এই স্টেটমেন্ট আমি এরকম ভাবে লিখবো যে ডায়মন্ড যেটা আছে দ্যাট ইজ ইনসাইড অফ সার্কেল, তাই তো? এরকম লিখবো তো, দেখো। হ্যাঁ স্যার। আর সার্কেলটা কোথায় আছে? সার্কেল ইজ ইনসাইড অফ কি হবে বলো? এস বা পেপার, তাই তো? দেখো, পেপার বা এস, পেপার মানে হচ্ছে এই টোটালটা, স্পেসটা, টোটালটা এস, এস এর মধ্যে আছে, দেখো। ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। এবার দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা রেক্ট্যাঙ্গেল, এইখানে যে রেক্ট্যাঙ্গেল গুলো ড্র করেছি দ্যাট ইজ ইনসাইড কোথায় আছে? স্পেস আছে বা পেপারের মধ্যে আছে, ইনসাইড পেপার আছে, তাই তো? এবার দেখো ট্রায়াঙ্গেল গুলো কোথায় আছে? দ্যাট ইজ ইনসাইড পেপার আছে, তাই তো? দেখো, এটাতে কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এইবার তোমাকে যদি কেউ বলে যে এটা তো তুমি পেপারের রেসপেক্টে এরকম ভাবে লিখতে পারলে, এবার এগুলোকে যদি এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দাও তাহলে কি হবে? এক্স ইজ ইনসাইড, সাপোজ আমি এরকম ভাবে বলছি যে পেপারটাকে আমি এস দিয়ে লিখছি, রেক্ট্যাঙ্গেলটাকে সাপোজ ধরো আমি এ দিয়ে লিখলাম, ট্রায়াঙ্গেলটাকে ধরো বি দিয়ে লিখলাম, সার্কেলটাকে সি দিয়ে লিখলাম, আর ডায়মন্ডের শেপটাকে ডি দিয়ে লিখলাম। তাহলে এই স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে কি হবে বলো? প্রথম স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে কি হবে? ডি ইজ ইনসাইড কি বলো? সি, তাই তো? দেখো এই হ্যাঁ। স্টেটমেন্টটা কিরকম লিখতে পারি তো? হ্যাঁ। আর দেখো, সি ইজ ইনসাইড এস লিখতে পারি তো, দেখো। তারপর দেখো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটাকে আমি এ দিয়ে লিখেছি, এ ইজ ইনসাইড এ। এস লিখতে পারি তো? হ্যাঁ স্যার। তারপর দেখো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা কত লিখেছি? বি, বি ইজ ইনসাইড, স্যার তাহলে বি ইজ ইনসাইড দ্য সার্কেল। হ্যাঁ, বি ইজ ইনসাইড এস লিখতে পারি তো? হ্যাঁ। এস। আচ্ছা, এইবার দেখো তুমি একটা জিনিস দেখলে যে ডি যদি ইনসাইড অফ সি হয়, ভালো করে বোঝো, ডি যদি ইনসাইড অফ সি হয় তাহলে ডি ইনসাইড অফ এস হবে তো? হ্যাঁ স্যার। কেন হবে? তার কারণ এটা অলরেডি ইনসাইড অফ এস আছে, এই সরি, সিটা অলরেডি ইনসাইড অফ এস আছে, তাই তো? দেখো, দেখো আবার বলছি, ডায়মন্ডটা সার্কেলের মধ্যে আছে, আবার সার্কেলটা পেপারের মধ্যে আছে, তাহলে ডায়মন্ডটা পেপারের মধ্যে আছে, বুঝতে পারলে? এই স্টেটমেন্টটা বুঝতে পারলে কি বললাম? ডায়মন্ডটা হ্যাঁ। সার্কেলের মধ্যে আছে, সার্কেলটা পেপারের মধ্যে আছে, তার মানে ডায়মন্ডটা পেপারের মধ্যে আছে। দেখো আবার বলছি, ডায়মন্ডটা আছে সার্কেলের মধ্যে, সার্কেলটা আছে পেপারের মধ্যে, তার মানে ডায়মন্ডটাও পেপারের মধ্যে আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? এবার আমি যেটা বলছি ভালো করে বুঝবে, ডায়মন্ড ছাড়াও বা সার্কেল ছাড়াও আরো অনেক জিনিস আছে যেটা স্পেসের মধ্যে রয়েছে। যেমন কি? যেমন রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা স্পেসের মধ্যে আছে বাট সার্কেলের মধ্যে নেই, বাট ডায়মন্ডের মধ্যে নেই। ঠিক সেরকম ভাবে ট্রায়াঙ্গেল যদি আমি বলি, বিটা স্পেসের মধ্যে আছে বাট
বাকি দুটোর মধ্যে নেই। বিটা কিন্তু সি এর মধ্যে নেই, আবার বিটা কিন্তু ডি এর মধ্যে নেই। দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা? ঠিক বললাম কি ঠিক বললাম না বলো? আবার বলছি দেখো, ট্রায়াঙ্গেল যতগুলো আছে সেটা শুধু পেপারের পার্ট, আর কারোর সঙ্গে তো লেগে নেই। তার মানে এগুলো তো এর ভেতর পড়বে না। বুঝতে পারলে কি বলতে চাইছি? হ্যাঁ দেখো, দেখো কি বলছি, ঠিক আছে? তো এই রকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্টেটমেন্ট গুলো জেনারেলি ওরা লিখে দেবে। তোমাদেরকে এই স্টেটমেন্ট গুলো পড়ে এর করসপন্ডিং ভেন ডায়াগ্রামটা ড্র করতে জানতে হবে, ঠিক আছে? তো ভেন ডায়াগ্রামটা ড্র করার সহজ উপায় হচ্ছে একটা জিনিসকে একটা সার্কেল হিসেবে কনসিডার করা, এবং যে স্টেটমেন্টটা দিয়েছে সেটাকে ফলো করা, জাস্ট যে স্টেটমেন্টটা বলেছে সেটাকে জাস্ট ফলো করা। তাহলেই তোমরা এই ছবিটা ড্র করতে পারবে। এই ছবিটা যখন ড্র করতে পারবে তখন তুমি কনক্লুশনটা যেগুলো বলেছে তার সঙ্গে এটা মেলাতে পারবে। কনক্লুশনটা যদি এর সাথে মেলে, সাপোজ ধরো আমি একটা কনক্লুশন দিচ্ছি, আমি একটা কনক্লুশন বলছি, বলো তো এটা কনক্লুশনটা স্যাটিসফাই করে কি করে না? কনক্লুশন আমি দিচ্ছি যে অল এ আর বি, এক নম্বর কনক্লুশন দিলাম, ঠিক আছে? তারপর একটা কনক্লুশন দিচ্ছি যে সাম সি আর ডি, ঠিক আছে, এটা একটা কনক্লুশন দিলাম। এবার দেখো তারপরে কনক্লুশন দিচ্ছি সাম এ ইজ সি, ঠিক আছে, এরকম একটা কনক্লুশন দিলাম। তো প্রথমত বলো যে অল এ আর বি এটা স্যাটিসফাই করবে কি করবে না, ইজ ইট স্যাটিসফাইড অর নট? ধরো কনক্লুশন, এটা এক নম্বর কনক্লুশন, এটা দু নম্বর কনক্লুশন, এটা তিন নম্বর কনক্লুশন। প্রথমত বলো এই কনক্লুশনটা স্যাটিসফাই করছে কিনা, অল এ আর বি। স্যার, আপনার ওই কনক্লুশনটা ওই রকম তো হলো যে অল ক্যাটস আর ডগস। হ্যাঁ ওই রকমই হয়ে যাচ্ছে তো। অল এ আর বি, দেখো অল এ মানে কি, অল রেক্ট্যাঙ্গলস আর ট্রায়াঙ্গলস, ইজ ইট কারেক্ট? হ্যাঁ, নয়, কারণ এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি যে ছবিটা এঁকেছি সেই ছবিতে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। তার মানে এটা কাটা। তারপর দেখো সাম সাম সি আর ডি। সাম সি আর ডি, সাম সি আর ডি মানে কি, সাম সার্কেল আর ডায়মন্ড, কারেক্ট। কারণ সার্কেলের মধ্যেই ডায়মন্ডটা ঢুকে আছে, তার মানে কিছু সি এর পোর্শন ডি এর মধ্যে রয়েছে। হ্যাঁ তো সাম সি আর ডি, দ্যাট ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো, কারণ সি এর মধ্যেই তো ডিটা রয়েছে। ধরো আমি এইখানে একটা পুটকি ড্র করলাম, এটা তো সি এর ও পার্ট ডি এর ও পার্ট। তার মানে এটা আমি কি কি প্রুভ করতে পারলাম, যে এই ডটটা যেটা আমি ড্র করলাম, যেটা যেরকম ভাবে সি এর পার্ট সেরকম ভাবে ডি এর পার্ট। তার মানে সাম সি আর ক্যান বি ডি, নট অল সি আর ডি, বাট সাম সি আর ডি। কারণ পুরো, ধরো এখানে যদি আমি একটা ডট ড্র করি, সেটা কি ডি এর মধ্যে পড়বে? পড়বে না, ঠিক আছে? এখানে যদি আমি এটা বাইরে একটা ডট ড্র করি, সেটা তো সি এর মধ্যে পড়বে না, ডি এর মধ্যে পড়বে না। ওই জন্য সাম সি আর ডি বাট নট অল আর ডি, অল সি আর ডি, নট ডি। আবার বলছি, অল সি আর নট ডি, বাট সাম সি আর ডি, সাম সি আর ডি। দেখো বুঝতে পারলে কি বললাম স্টেটমেন্টটা? হ্যাঁ তার মানে এটা ট্রু হলো। এবার দেখো সাম এ আর সি, সাম এ আর সি মানে এ কোনটা রেক্ট্যাঙ্গেল, সি কোনটা সার্কেল, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা কাটা। তো এবার তোমার লেখা থাকবে যে কনক্লুশন 1 and 2 ফলোজ, 1 2 3 ফলোজ, অনলি 2 ফলোজ, এরকম ভাবে লেখা থাকবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অনলি 2 ফলোজ উইল বি দ্য অ্যান্সার। অ্যান্সারটা কি লিখবো? অ্যান্সারটা হবে অনলি 2 ফলোজ। কনক্লুশনের মধ্যে যেটা লেখা আছে তার মধ্যে অনলি 2 যেটা আছে, দ্যাট উইল ফলো, ঠিক আছে? আমরা এটা পড়বো, এটা বলবো, ঠিক আছে? দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। এই স্টেটমেন্ট কনক্লুশনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এবং এরকম ভাবেই আসবে। স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু তোমাদের পারতেই হবে। যদি বোঝা না যায় আমি আবার বলবো, আমার কোনো তাড়া নেই। না স্যার, এটা বুঝেছি। হুম। এবার তিনেরটা স্যার, সাম এ আর সি। হুম, সাম এ আর সি, এ এর সঙ্গে সি এর কি কোনো সম্পর্ক আছে? না, না। নেই। তার জন্য সাম এ আর সি হবে না। কিন্তু যদি বলতো সাম এ আর এস, তাহলে হতো। কারণ কিছুটা এ তো এস এর পার্ট, সাম হ্যাঁ এ হ্যাঁ, আর এস তো হবেই, ঠিক আছে? ওর মধ্যে আছে বলে। মধ্যে আছে যেহেতু, ওই জন্য। আচ্ছা, দেখো এই কোশ্চেনটা করার চেষ্টা করো।
Government has spoiled many top-ranking financial institutions by appointing bureaucrats as directors of these institutions. ঠিক আছে, মানে গভর্নমেন্ট কি করেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকগুলোকে নষ্ট করে দিয়েছে বাই টপ বিউরোক্র্যাটকে ওই ডাইরেক্টরের পদে বসিয়ে। ঠিক আছে, ব্যাংকগুলো যে হয় সেই ব্যাংকগুলো ডাইরেক্টরের পদে বিউরোক্র্যাটগুলোকে বসানোর জন্য ব্যাংকগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা বলেছে। এবার ফার্স্ট কনক্লুশনটা কি বলছে, গভর্নমেন্ট শুড অ্যাপয়েন্ট ডাইরেক্টরস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টেকিং ইনটু কনসিডারেশন দ্য এক্সপার্টিস অফ দ্য পারসন ইন দ্য এরিয়া অফ দ্য ফাইন্যান্স। ঠিক আছে, তার কনক্লুশন বলছে যে কি হওয়া উচিত, যে মানুষটাকে তুমি ফাইন্যান্সের হেড হিসেবে বসাচ্ছ বা ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের হেড হিসেবে বসাচ্ছ, তার ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, মাস্ট হ্যাভ এক্সপার্টিস ইন দ্য ফাইন্যান্স সেক্টর, দ্যাট ইজ ট্রু। ঠিক আছে, এই স্টেটমেন্টটা যদি আমি বলি স্টেটমেন্ট হিসাবে দিস ইজ ট্রু, মানে এই কনক্লুশন হিসাবে দিস ইজ ট্রু, বাট এটা কি এই স্টেটমেন্টটা বলছে, আমাদের বুঝতে হবে সেটা। এই কনক্লুশনটা কি এটা দিচ্ছে, আমাদের বলছে যে গভর্নমেন্ট যেহেতু টপ র্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কেবলমাত্র বিউরোক্র্যাটদের বসিয়েছে, বিউরোক্র্যাট মানে হচ্ছে যারা ধরো আইএএস আইপিএস অফিসার তাদেরকে বসিয়েছে। ঠিক আছে, দ্যাট হ্যাজ স্পয়েলড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কিন্তু এখানে কি বলছে, কনক্লুশনে কি বলছে, গভর্নমেন্ট শুড অ্যাপয়েন্ট ডাইরেক্টরস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস টেকিং ইনটু অ্যাকাউন্ট অর কনসিডারেশন দ্য এক্সপার্টিস অফ দ্য পারসন ইন দ্য এরিয়া অফ ফাইন্যান্স। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, মানে এই লাইনটা ঠিক লিখেছে, কিন্তু এটা কি এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে, এটা আমাকে বুঝতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি বলছে, দ্য ডাইরেক্টর অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট শুড হ্যাভ এক্সপার্টিস to commensurate with the financial work carried out by the institute. Commensurate মানে আইডিয়া থাকতে হবে। The director of the financial institute should have expertise to commensurate the financial work carried out by the institute. ঠিক আছে, যে কাজটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের করা উচিত সেটা যেন ডাইরেক্টর বোঝে। ঠিক আছে, শুড এক্সপার্টিস থাকতে হবে ফাইন্যান্সিয়াল ওয়ার্কটা ক্যারি আউট করার জন্য। ঠিক আছে, তাহলে উপরের যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টটার সঙ্গে কোন স্টেটমেন্টটা কাছাকাছি তোমার কনক্লুশনটা সাপোর্ট করে। ঠিক আছে, তোমাদের এই রকম কোশ্চেন একটু কম আসবে আমি বলে দিচ্ছি, কারণ এই রকম কোশ্চেন একটু আইএএস লেভেলে আসে বা আইইএস। একটু বেশি হাই লেভেল হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি একটু কোশ্চেনটা শক্তই করে ফেলেছি আজকে। যাই হোক, কোনো অসুবিধা নেই। দেখো এইখানে যে প্রথম স্টেটমেন্টটা বলেছে, প্রথম স্টেটমেন্টটা কিন্তু এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করে না। ঠিক আছে, এই স্টেটমেন্টটা কখনোই বলছে না যে তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে মানে জানা লোককে বসাও, বাট এইখানে যে স্টেটমেন্টটা বলেছে যে ডাইরেক্টর অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট শুড হ্যাভ এক্সপার্টিস টু কমেন্সুরেট দ্য ফাইন্যান্সিয়াল ওয়ার্ক ক্যারিড আউট বাই দ্য ইনস্টিটিউট, মানে যে ডাইরেক্টর হবে তার যেন ফাইন্যান্সিয়াল এই ব্যাপারে তার নলেজ থাকে। ঠিক আছে, কারণ যদি নলেজ নেই বলেই স্পয়েলড হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্যই এই মানে স্টেটমেন্ট 2টা ফলো হবে। ঠিক আছে, অনলি স্টেটমেন্ট 2টা ফলো হবে, স্টেটমেন্ট 1টা এখানে অ্যাজ সাচ ফলো হবে না। কারণ হচ্ছে কি, এই স্টেটমেন্টটার মিনিংটা কি, প্রথম স্টেটমেন্টটার মিনিং হচ্ছে গভর্নমেন্টের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বিকজ অফ দ্য ডাইরেক্টরস বিং অ্যাপয়েন্টেড অ্যাজ মানে বিউরোক্র্যাটস বিং অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টরস। ঠিক আছে, তো ওই জন্য তার কনক্লুশনটা কি, তার কনক্লুশনটা হচ্ছে এটা যে দ্য ডাইরেক্টরস মাস্ট হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল নলেজ তার মধ্যে থাকতে হবে, তাহলে তারা সেটা করতে পারবে। ঠিক আছে, এইটা কিন্তু সেক্ষেত্রে সাপোর্টিভ নয়। ঠিক আছে, মানে এমন কোন লোককে নিয়োগ করতে হবে যার ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্স থাকবে, সেইটা কিন্তু এই স্টেটমেন্টটা বলছে না। ঠিক আছে, এরকম ভাবে খুব ফাইন লাইন অফ ডিফারেন্স আছে দুটোর মধ্যে, যেগুলোকে আইডেন্টিফাই করতে হয় আর কি। ঠিক আছে, এরকম করা যেতে পারে আর কি, ফাইন লাইন অফ ডিফারেন্সকে তুমি আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আমার মনে হচ্ছে আমি পরের দিন আমি তোমাদের যখন নেবো, ঠিক আছে, তোমরা এই প্রবলেমগুলো করো, এগুলো সব নিউ হয়েছে, আমি তৈরি করেছি, একটু শক্ত হয়ে গেছে তোমাদের পক্ষে। তোমাদের ওই এই অল ক্যাটস আর ডগস এর যে এক্সাম্পলটা দিয়েছিলাম এই রকম থাকে বেসিক্যালি এসএসসি জেইর ক্ষেত্রে। হ্যাঁ স্যার, ঠিক ওইটাই আছে, ঠিকঠাকই আছে, এগুলোর প্রচুর হাই হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও আমি তোমাদের একটুখানি ওই জায়গায় নিয়ে যাচ্ছি, দাঁড়াও এক মিনিট। স্যার এসব তো এসআই লেভেলে পাঠিয়ে দিলেন তো। দাঁড়াও আমি তোমাদের ওই জায়গায় নিয়ে যাচ্ছি। স্যার স্যার আগের বারগুলো দেখান। আগের বারগুলো দেখাবো, দাঁড়াও আমি দেখছি।
কি দিয়েছে দেখি আমি, জানো এটা আমার ভাইয়েরটা, এটা তো অন্য জিনিস। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কোথায় রেখেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাটাবেস। কোশ্চেন গুলো তোমাদের পক্ষে একটু শক্তই হয়ে গেছে। আমার চুজ করার সময় তো খেয়াল ছিল না, তো দেখছি যেই previous year। দেখি যদি আমরা এখানে কোনো প্রিভিয়াস ইয়ারের পেপার পাই তাহলে ওটা আমরা সলভ করবো। এক মিনিট, এটাই দেখি কি আছে। এটাতে অ্যান্সার ডাইরেক্ট দিয়ে দিই, এইগুলো না। এক মিনিট, স্টেটমেন্ট কনক্লুশনটা আমি দেখাচ্ছি তোমাদের কিরকম আছে। এই দেখো, দেখো এখানে দিয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা দেখা যাচ্ছে তোমাদের কাছে, দেখো তো। হ্যাঁ স্যার। হুম 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 হুম, এইখানে দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে। উল্টো পুল্টো। আর আমি এখানে কোশ্চেন গুলো কপি করে নিলে সুবিধা হবে। Question গুলো copy করে নিলে সুবিধা হবে, ঠিক আছে। কেউ টুকলিবাজি করবে না। কি সবাই টুকলিবাজি? অ্যান্সার গুলো টুকলি করছে। হ্যাঁ, অ্যান্সার গুলো টুকলি করে লাভ নেই, ওখানে সলিউশন ভুল থাকতেই পারে। স্যার তো অ্যান্সার দেবে না, বাদলা খুব খুশি। হ্যাঁ আরে দেখ দেখ দেখ, দেখো দেখো কোশ্চেন গুলো দেখো, কোশ্চেন গুলো চিনতে পারছো কিনা দেখো। কি হুম বলেছে এখানে, বলেছে ইউ কনসিডার দ্য স্টেটমেন্ট টু বি ট্রু ইভেন ইফ ইট সিমস টু বি ভ্যারিয়েন্স। এটা কোনটা কপি করলাম রে? আচ্ছা, এই তো এই তো এই তো। ঠিক আছে। হুম, দেখো লিখেছে স্টেটমেন্ট ওয়ানটা কি লিখেছে দেখো, সাম চ্যাপ্টার্স আর ফিজিক্স। তার মানে হুম এটা হচ্ছে সাম চ্যাপ্টার্স, এটা হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার আর ফিজিক্স। ফিজিক্স। তারপর বলছে অল সায়েন্স আর অল ফিজিক্স। সায়েন্স আর ফিজিক্স। এবার এটা ধরো সাম চ্যাপ্টার্স, সাম চ্যাপ্টার। চ্যাপ্টার্স আর ফিজিক্স, ঠিক আছে। আর অল সায়েন্স ইজ ফিজিক্স, মানে ধরো এটা অল সায়েন্স, অল সায়েন্স ইজ ফিজিক্স। এবার বলেছে যে কনক্লুশন ওয়ানটা দেখো, অল সায়েন্স ইজ চ্যাপ্টার্স। দেখো এইখান থেকে কি আমি বলতে পারি, এই ছবিটা থেকে কি আমি বলতে পারি যে অল সায়েন্স চ্যাপ্টার্স হবে, অল সায়েন্স ইজ চ্যাপ্টার্স? না না। অল সায়েন্স বলতে পারি না, চ্যাপ্টার। বাট এটা হতে না পারে। না। বাট এই ছবিটা আমি এরকম ভাবে ড্র করতে পারি যে সাম সায়েন্স, সাম চ্যাপ্টার্স মেবি অল, এটা হতে পারে স্যার। হ্যাঁ তাই তো, সাম চ্যাপ্টার্স মেবি অল সায়েন্স হতে পারে, ঠিক আছে, এরকম ভাবে করতে পারি, ঠিক আছে। ও না না, সরি 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 সরি, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, স্যার আমি বলছিলাম স্যার সাম চ্যাপ্টার আর ফিজিক্স এটা হতে পারে। এটা এটা মিস্টেক হয়েছে, দাঁড়া এক মিনিট। সাম চ্যাপ্টার্স আর ফিজিক্স মানে হচ্ছে এইটা,
এটা হচ্ছে চ্যাপ্টার্স। এই চ্যাপ্টার্স এর মধ্যে কিছুখানি চ্যাপ্টার ফিজিক্সের পার্ট, ঠিক আছে। তারপরে বলছে অল সায়েন্স ইজ ফিজিক্স, মানে অল সায়েন্সটা ভেতরে রয়েছে, ফিজিক্সটা বাইরে আছে। তার মানে এই ছবিটা যদি আমি দেখি, এইখানে চ্যাপ্টার্স আছে, এখানে তোমার অল সায়েন্স আছে। সাপোজ ধরো এটা অল সায়েন্স, তার মানে অল সায়েন্সটা আমি কি করতে পারি, অল সায়েন্সটা অ্যাট ম্যাক্স তোমার ধরো এইটুকু জায়গাকে কভার করতে পারবে, ধরো ম্যাক্সিমাম এইটুকুকে কভার করতে পারবে। বাট যে বাইরের পোর্শনটা আছে সেটাকে তো কখনো কভার করতে পারবে না, কেবলমাত্র এইটুকু কমন হবে অল সায়েন্সের চ্যাপ্টার্স এর মধ্যে, এর থেকে বেশি তো পসিবল নয়। কারণ ফার্স্ট না স্টেটমেন্টটা বলছে যে অল সায়েন্স ইজ পার্ট অফ ফিজিক্স, তার মানে ফিজিক্সের বাইরে অল সায়েন্স যাবে না। দেখো, না তার মানে আমি কি বলতে পারি যে অল অল সায়েন্স ইজ চ্যাপ্টার্স, সায়েন্স দিস চ্যাপ্টার স্টেটমেন্ট ইজ নট ট্রু। এই স্টেটমেন্টটা ট্রু নয়, না সত্য না ঠিক আছে। অল সায়েন্স কখনো চ্যাপ্টার্স হতে পারবে না, কারণ চ্যাপ্টারের কিছু পার্ট কি রয়েছে, বাইরে আছে। 2 নম্বর বাইরে বলেছে, আছে হ্যাঁ তারপর বলছে সাম ফিজিক্স ইজ সায়েন্স। অবশ্যই কিছু তো পোর্শন এখান থেকে বোঝাই যাচ্ছে যে ফিজিক্সের কিছু হুম পোর্শন সায়েন্সের মধ্যে রয়েছে। তো দিস হুম স্টেটমেন্ট ইজ কারেক্ট। তার মানে right. কনক্লুশন টু ফলোস, অনলি কনক্লুশন টু ফলোস, ঠিক আছে। কেবলমাত্র কনক্লুশন টুটা ফলো করছে। এইরকম কোশ্চেন থাকবে জেনারেলি আমাদের, ঠিক আছে, কত এরকম কোশ্চেন থাকবে না, জেনারেলি এরকম কোশ্চেন থাকবে। দেখো এটা বুঝতে পারলে কি করলাম, হ্যাঁ এটা হচ্ছে পার্ট অফ অল সায়েন্স, এটা ধরো পার্ট অফ সায়েন্স, ঠিক আছে। অল সায়েন্স লেখাটা ভুল, সায়েন্স অ্যাকচুয়ালি সায়েন্স বলতে চাইছে, অল সায়েন্স না। দেখো, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, এটা বুঝতে পারলে এটা কি করলাম। দেখো, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। চ্যাপ্টার সায়েন্স আর ফিজিক্সের মধ্যে যে সম্পর্কটা এখানে লিখেছে স্টেটমেন্টে, তার রেসপেক্টে কনক্লুশন কোনটা কোনটা ফলো করছে সেটাকে চেক করলাম, এবং এর করসপন্ডিং আউটপুট বা রেজাল্টটা কোনটা লিখবো, কনক্লুশন টু অনলি ফলো, সেটা অপশনস এর মধ্যে দেওয়া থাকে। কনক্লুশন টু অনলি ফলো সেটা সব অপশনস এর মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। দেখো নেক্সট অ্যান্সারটা কি আছে দেখি, আনসারটা কি আছে এটা 40-এর, এই যে অপশনটা টোকা হয়নি, অনলি কনক্লুশন টু ফলোস, ঠিক আছে, অনলি কোন একটু হ্যাঁ ঠিক অনলি আছে কনক্লুশন টু ফলোস। দেখো নেক্সট দেখো, এখানেও দেখো একটা সেট, তিনটে স্টেটমেন্ট আছে, তিনটে কনক্লুশন আছে। হুম অল সাকসেস ইজ ভিক্টরি, তার মানে সাকসেসের একটা বাক্স আঁকবো, হুম, একটা ভিক্টরি অল সাকসেস ইজ ভিক্টরি মানে এখানে ভিক্টরি চলে এলো। তারপর বলেছে অল লাক ইজ সাকসেস, অসম্ভব। সাকসেসের মধ্যে লাক চলে আসবে, লাখ অল লাক ইজ সাকসেস। তারপরে বলেছে সাম হার্ড ওয়ার্ক ইজ লাক, এবার সাম হার্ড ওয়ার্ক ইজ লাক, তার মানে হার্ড হচ্ছে ওয়ার্ক এইখানে এরকম একটা সার্কেল আছে, হুম ঠিক আছে, এরকমও হতে পারে আবার এইরকমও হতে পারে, দুটোই কেস হতে পারে, ঠিক আছে। হুম বাট এর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আইদার এই সার্কেলটা হবে অথবা এই সার্কেলটা হবে, কার জন্য হবে, হার্ড ওয়ার্কের জন্য, হার্ড ওয়ার্ক দুটোই পসিবল। এবার দেখো কনক্লুশন কি বলেছে, সাম সাকসেস ইজ হার্ড ওয়ার্ক। এবার দেখো যদি সাম লাক হার্ড ওয়ার্ক হয়ে থাকে তাহলে সাম সাকসেস হার্ড ওয়ার্ক হবেই হবে। তো স্টেটমেন্ট নাম্বার 1 উইল ফলো। আবার বলছি, হুম সাম সাকসেস ইজ হার্ড ওয়ার্ক, যেহেতু সাম লাক হার্ড ওয়ার্ক তার মানে সাম সাকসেস হার্ড ওয়ার্ক হবেই, কারণ অল লাক ইজ সাকসেস, ঠিক আছে। দেখো নেক্সট, সাম হার্ড ওয়ার্ক ইজ ভিক্টরি। দেখো সাম হার্ড এইবার ওয়ার্ক ব্যাপারটা হচ্ছে ভিক্টরির মধ্যে তোমাকে যেতেই হবে, ঠিক আছে, ভিক্টরির মধ্যে তোমাকে যেতেই হবে, কিছু পরিমাণ হার্ড ওয়ার্ককে ভিক্টরির মধ্যে থাকতেই হবে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এই দুটো যে ছবি এঁকেছি, এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি ছাড়া অন্য কোনো ছবি আমি ড্র করতে পারবো না যেখানে আমি লাখটাকে ইনক্লুড করেছি। তুমি যেভাবেই ড্র করো এই দুটো সার্কেল ছাড়া অন্য কোনো সার্কেল ড্র করা পসিবল হবে না। এবং দুটো কেসেতেই কিন্তু হার্ড ওয়ার্কের কিছুটা পোর্শন ভিক্টরির মধ্যে পড়ে থাকবে। তো সাম হার্ড ওয়ার্ক ইজ ভিক্টরি ইজ এ ট্রু স্টেটমেন্ট, সাম হার্ড ওয়ার্ক ইজ ভিক্টরি ইজ এ ট্রু স্টেটমেন্ট। এবার বলেছে নো ভিক্টরি ইজ লাক, নো ভিক্টরি ইজ লাক। দেখো সাম পার্ট অফ ভিক্টরি ইজ অলরেডি লাক, বিকজ ভিক্টরির মধ্যে সাকসেস আছে, সাকসেসের মধ্যে লাক আছে। তো দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। সাকসেসের ভিতরে লাখ ইনকারেক্ট
তাই ইনকারেক্ট। 1 আর 2 কারেক্ট। হ্যাঁ, কনক্লুশন 1 and 2 ফলো, কনক্লুশন 1 and 2 ফলোস। ঠিক আছে, এটা আগে বুঝতে পারলি কি করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ না স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো জোর করে বলার কিছু নেই, আমি পরের দিন এই ক্লাসটা আবার নেবো। স্যার ঠিক আছে, আজকে ম্যাক্সিমাম জন এ থেকেও নেই, সাউন্ড শোনা যাচ্ছে না। ঠিক আছে, এখন তো স্যার আমি আর বাদলদাই রয়েছে। ঠিক আছে, এখনো তুমি আর বাদলদাই দেবজ্যোতি রয়েছো। স্যার থেকেও নেই স্যার। হ্যাঁ, দেবজ্যোতি স্যার থেকেও নেই। দেবজ্যোতি কোনো কারণে, কত দূরে আছে। আচ্ছা ঠিক আছে, দেবজ্যোতি থেকেও দূরে আছে। এই দেখো, এই যে ভেন ডায়াগ্রাম বেসিসে যেরকম ভাবে আমি করলাম, এই ভেন ডায়াগ্রামের হেল্পেই কিন্তু স্টেটমেন্ট কনক্লুশনের সমস্ত প্রবলেম এসএসসি যেই তোমরা খুব আরামসে করে ফেলতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, খুব আরামসে করতে পারবে। ভেম ড্রাম গুলো পারা যাবে। হ্যাঁ, কিন্তু এই যে এরকম স্টেটমেন্ট পালা হুম, প্রচুর শক্ত লাগে। স্টেটমেন্ট শক্ত লাগে। স্যার এইটা স্যার হুম, আমাদের কলেজে একটা ফ্লিপকার্টের উপর যদি ওই খুব ইজি ভাবে ইন্টার্নশিপ আসে করার বলে স্যার, একটা এক্সাম নিয়েছিল। আচ্ছা, তাতে স্যার এই কোশ্চেন গুলো ছিল স্যার, আমরা মেরে দিয়েছি একটা অ্যান্সার। না না, আন্দাজে মারলে হবে না গো, না এটা কিছু ইয়ে করতে হবে, টিক্স বার করতে হবে দিয়ে। একটু বুঝে করতে হবে, বুঝতে পেরেছো? হুম, দাঁড়াও ওই আমি ডাইরেকশনের একটা পেয়েছিলাম, ডাইরেকশনেরটা পেরেছি, এইটা বুঝতে ছিলাম, আমরা মেরে দিয়েছি। দেবজ্যোতি কথা বন্ধ করবে। ঠিক আছে, ঠিক আছে, দেখছি আমি যদি আরো কিছু প্রবলেম এরকম পাই আমি তোমাদের দিচ্ছি, এখনই দাঁড়াও। আমি হ্যাঁ এইখান স্যার। থেকে আমি এখান থেকে ডাউনলোড করার চেষ্টা করছি জেনারেল ইন্টেলিজেন্সের একটা কিছু। করে দিয়ে দেবেন স্যার, আজকে বেশি রিস্ক করতে হবে না, পরে দাঁড়াও, করিয়ে দেবেন। ওরকম করে না, দাঁড়াও একটু শেখো। তোমরা আমাকে জ্বালাতন করবে, স্যার ক্লাস নিন বলুন, ঠিক আছে, উল্টো আমি দেখছি আমি তোমাদের প্রেসার দিচ্ছি। না না স্যার, এটা নয়। কিন্তু অন্যান্য স্যার সত্যি কথা বলছি স্যার, টেকনিক্যাল পড়তে এসে আমাদের কোনো প্রবলেম হয় না। আর এই যে স্যার যত প্রবলেম স্যার নন টেকনিক্যাল। হ্যাঁ স্যার, মাথা খারাপ হয়ে যায়। না না, কিছু করতে হবে না, এটা তোমাদের শিখতেই হবে। এই আর কি We স্যার, have নন no other টেকনিক্যাল option. আমাদের টেকনিক্যাল পড়তে এসে কোনো অসুবিধা হয় না স্যার। এইটার জন্যই চাকরি মিস হয়ে যায় মানুষজনের, জানো তো? এটা জানবে, এটার জন্যই তোমার চাকরিটা চলে যায়। আপনি যদি স্যার টেকনিক্যাল স্যার আমাদের 3.5 ঘন্টাও পড়ান স্যার, আমরা অঙ্ক করবো ওই করবো স্যার, কিন্তু নন টেকনিক্যাল অতটা মজা পাই স্যার, এটাতে অত মজা পাই না। হ্যাঁ, এবার ব্যাপারটা কি হয়ে আরে যায়, নন এটা একটুখানি টেকনিক্যালেই নম্বর আছে বেশি, বুঝলে? হ্যাঁ, তুমি বাদলদা কিন্তু তোমার ঠিক কথা বলছে। হ্যাঁ, নন টেকনিক্যালটাই তোমার কোয়ালিফাইং হয়ে যাবে, সবাই কিন্তু নন টেকনিক্যালটাই তোমার হুম। চেষ্টা করে ইয়ে করার জন্য। ওখান যদি ওখান থেকে যদি 30% অ্যান্সার দিতে পারিস, হুম, পাস। পাস, এটাই হচ্ছে ব্যাপার। টেকনিক্যালটা অ্যাকচুয়ালি সবাই পারে, ঠিক আছে, সবাইকে কেউ টেকনিক্যালটা করে 30% করতে পারে না স্যার, জানেন? 100-র মধ্যে 30%ই অ্যান্সার দিতে পারে না। তুমি ঠিক কথা বলেছো, নন টেকনিক্যালে এমন হয়ে যায়। নন টেকনিক্যালে তুমি ঠিক কথা বলেছো, তোমার বক্তব্যে দম আছে। দেখো এটা করার চেষ্টা করো, সেম জিনিস আরেকবার, এইটাই লাস্ট নাও, এই দুটোই লাস্ট আমরা করছি। স্যার এখানে বলতে নো গ্রিন ইজ টক্সিস। হ্যাঁ, তাহলে কি করবে? এখানে নো গ্রিন, গ্রিন। হ্যাঁ। একটা গ্রিন এখানে লাগাও, টক্সিক হয়ে গেল, টক্সিস নো গ্রিন ইজ টক্সিক হয়ে গেল। সাম কেমিক্যালস আর গ্রিন, তাহলে কেমিক্যালস, সাম কেমিক্যালস হ্যাঁ, আর সাম কেমিক্যাল কেমিক্যাল আর টক্সিক। গ্রিন সাম সাম কেমিক্যাল আর কিছু কেমিক্যালস আর কিছু গ্রিন। থাকে। এবার বলছে সাম কেমিক্যালটা আর টক্সিক, তার মানে এই টক্সিকটা এখানে না হয় এখানে টক্সিক হবে। সাম কেমিক্যালস আর টক্সিক, সাম গ্রিন আর কেমিক্যালস একই কথা হলো, সাম গ্রিন আর কেমিক্যালস একই ব্যাপার হয়ে গেল। ঠিক, সরি সরি সরি, দেখো দুটো স্টেটমেন্ট, দেখো এই যে দুটো স্টেটমেন্ট, নো গ্রিন ইজ টক্সিক, নো গ্রিন ইজ টক্সিক 1 নম্বর, আর 2 নম্বরটা বলেছে সাম কেমিক্যালস আর গ্রিন। আচ্ছা, এই 3 নম্বর স্টেটমেন্টটা তো হবে না, এটা তো কনক্লুশনটা লিখে দিয়েছি। না এটা কেটে দিন। দেখো এইটা হচ্ছে স্টেটমেন্ট, এবার কনক্লুশনটা মেলাও, কনক্লুশনটা কোনটা সাপোর্ট করছে দেখো। সাম কেমিক্যাল ইজ টক্সিস হবে সাম না। কেমিক্যাল আর টক্সিক, এই স্টেটমেন্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে না সাম কেমিক্যাল আর টক্সিক, দিস ইজ নট কারেক্ট। সাম গ্রিন আস সাম কেমিক্যাল। গ্রিন আর কেমিক্যালস কারেক্ট, কিছু তো এটা তো গ্রিন এটা কেমিক্যাল হবে, তার মানে তো দিস ইজ অনলি কনসলিউশন তো টু টু ফলোস, ফলো। দুটাই হবে স্যার। কেবলমাত্র কনক্লুশন 2 ফলো করবে। দেখো বুঝতে পারলে এই জিনিসটা কত সহজ? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এই তুই ঠিক করে এক। শোনো শোনো শোনো, দেখো
অল সোফাস আর চেয়ার্স, ঠিক আছে, তার মানে সোফা আচ্ছা চেয়ার, ঠিক আছে, বুঝতে পারলে? অল সোফাস আর চেয়ার। তারপর দেখো সাম চেয়ার্স আর লাউঞ্জেস, সাম চেয়ার সাম চেয়ার্স আর লাউঞ্জেস, ঠিক আছে, তারপর দেখো লাউঞ্জেস অল লাউঞ্জেস আর রিক্লাইনার্স, তার অল মানে লাউঞ্জেস অল লাউঞ্জেস আর রেক্লাইনার্স, রেক্লাইনার্স, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কি করলাম, কিভাবে ছবিটা ড্র করলাম, বুঝতে পারলে? দেখো আচ্ছা আচ্ছা, এবার দেখো কনক্লুশনটা কি বলছে, সাম চেয়ার্স আর সোফাস, সাম চেয়ার্স আর সোফাস, দ্যাট ইজ কারেক্ট। সাম চেয়ার এন্ড সাম সোফাস, সোফাস আর ঠিক আছে। লাউঞ্জেস, সাম সোফাস আর লাউঞ্জেস হতে পারে। সাম তার কারণ হচ্ছে এই সোফাস এন্ড সোফাটাকে আমি এখানে লাউঞ্জেস, লিখতেই পারি, হ্যাঁ এরম এরম জায়গায় সোফা থাকতেই পারে, ঠিক আছে। সাম সোফা ক্যান বি লাউঞ্জেস, দ্যাট ইজ অলসো কারেক্ট, বাট এটাকে আমরা হাতে রাখছি, পরে আরো স্টেটমেন্ট পড়ে দেখছি। সাম রিক্লাইনার্স আর চেয়ার্স, ইয়েস, সাম রিক্লাইনার্স তো চেয়ার্স হবেই হবে, ঠিক আছে, কারণ চেয়ার যেহেতু লাউঞ্জ গুলো চেয়ারের মধ্যে সঙ্গে যুক্ত আর পুরো লাউঞ্জ গুলো রিক্লাইনারের মধ্যে আছে, তার মানে রিক্লাইনারের কিছু পার্ট চেয়ারের পার্ট হবে, তো দিস ইজ 100% কারেক্ট। সো এখানে আমরা যেটা পাচ্ছি যে এই স্টেটমেন্ট নাম্বার 2 টা আমার কাছে একটু ডাউটফুল, ঠিক আছে। কেন 2 টা ডাউটফুল, দেখো বলছে সাম সোফাস আর লাউঞ্জেস, এই যে সোফাটা রয়েছে লাউঞ্জের মধ্যে কোনো সম্পর্ক এই তিনটে স্টেটমেন্ট থেকে আমি পার্টিকুলারলি বলতে পারছি কি, সেটা আমাকে দেখতে হবে। সোফার সঙ্গে লাউঞ্জের কোনো সম্পর্ক আছে কিনা আমাকে দেখতে হবে। দেখো প্রথমত বলেছে অল সোফাস আর চেয়ার্স, ঠিক আছে, সাম চেয়ার্স আর লাউঞ্জেস, কিছু চেয়ার লাউঞ্জ হচ্ছে, আর অল লাউঞ্জেস আর রিক্লাইনার্স, ঠিক আছে। এই তিনটে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটাকে পুরোপুরি জাস্টিফাই করে না, ইট ডাজ নট জাস্টিফাই ইট কমপ্লিটলি। তার মানে এটা হতে পারে, বাট এই স্টেটমেন্ট গুলো এটাকে পুরোপুরি জাস্টিফাই করে না, মানে 100% জাস্টিফাইবল নয়। তার মানে কেবলমাত্র কনক্লুশন 1 and 3 উইল ফলো, 1 আর 3 1 and 3 উইল ফলো ফলো। হচ্ছে, এবার দেখো 1 and 3 অপশনে আছে ফলো কিনা, এই যে আছে স্যার 1 and অপশন 3, 1 আর 3 ঠিক আছে, অপশন আছে। 1 and 3 উইল ফলো, এটা হতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে এখানে 1 2 3 তিনটেই ফলো হতে পারে, কিভাবে বলো তো? কারণ এখানে বলেছে সাম সোফাস আর তোমার লাউঞ্জেস, এই হ্যাঁ সরি, সাম সোফাস আর লাউঞ্জেস কেন হতে পারে, এই ছবিটার জন্য হতে পারে, এই ছবিটার জন্য। সাম সুপার এটা লাউঞ্জেস, এইদিকে না দিয়ে হ্যাঁ যদি এইদিকে ড্র এই করতাম ছবিটি তো তাহলে এটা পার্ট অফ লাউঞ্জেস হয়ে যেত, ঠিক আছে, বা অর দি আদার ওয়ে अराउंड এটাকে যদি ঘুরিয়ে করতাম তাহলেও কিন্তু হতো, ঠিক আছে। বাট যেহেতু এটা পুরোপুরি এই তিনটে স্টেটমেন্ট পুরোপুরি এটাকে জাস্টিফাই করছে না, মানে যেহেতু 100% পারফেক্টনেস পারফেক্ট এই ইনফরমেশনটা আমার কাছে নেই, ওই জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, বাকি দুটোকে অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে। কারণ ডাইরেক্টলি এটা বলছে না, এই উপরে তিনটে স্টেটমেন্ট ডাইরেক্টলি এই যে কন্ডিশনটাকে ডাইরেক্টলি স্যাটিসফাই করে না, ডাইরেক্টলি মেনশন করছে না বলে আমি এটাকে ডিক্লাইন করে দিচ্ছি, এই স্টেটমেন্টটাকে ট্রু ধরছি না, ঠিক আছে। যদি তিনটে স্টেটমেন্ট ডাইরেক্টলি বলতো যে অল সোফাস আর লাউঞ্জেস, তখন আমি এটাকে কনসিডারেশনের মধ্যে নিতাম, বুঝতে পারলে? তো আপাতত এই পর্যন্তই থাক। দেখো বুঝতে পারলে কি করলাম আজকে? হ্যাঁ স্যার, আমার তো প্রথম থেকে দেখছি স্যার, একটুখানি হলে তো বুঝবো। হুম, তো যেটুকু হয়েছে, ঠিক আছে, যেটুকু আমি করলাম সেইটুকু তোমরা একটু করার চেষ্টা করবে, ঠিক আছে। এই সিমিলার টাইপের প্রবলেমগুলো স্টেটমেন্ট কনক্লুশনের যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স এর মধ্যে এসেছে, এইগুলো করার চেষ্টা করবে, তাহলেই হবে, ঠিক আছে। এক্সট্রা কিছু করার দরকার নেই, এইগুলো করলেই হবে, ঠিক আছে। আমি তোমাদের নোট পাঠিয়ে দিচ্ছি। স্যার আপনি কি ফাঁকা আছেন স্যার? ফাঁকা তো আছি, বলো কি বলবে বলো। একটু পরে স্যার আপনাকে তাহলে ফোন করতাম। হ্যাঁ, তুমি কলটা কেটেই আমাকে ফোন করো, অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে। লিভ করলাম স্যার তাহলে। হ্যাঁ, লিভ করো। স্যার আসছি। হ্যাঁ, ঠিক আছে, এইটা ভালো শোনা গেছে, ঠিক আছে, চলো রাখলাম। স্যার নেটওয়ার্কের প্রবলেম স্যার, মেন ব্যাপার। না না, ঠিক আছে, ঠিক আছে, আর কি মারছি, ঠিক আছে, ঠিক আছে। আজকে তো রোববার, তো সেদিন একটু নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। চলো লিভ করতে হবে, ওই কোন দিকে রে?